হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি ক্লাস 11-এর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে একটা সিরিজ শুরু করেছি, যেখানে বাংলা, ইংরাজি, বায়োলজি এবং আজকে ফিজিক্সটা স্টার্ট করছি, ঠিক আছে? তো এটা সেকেন্ড সেমিস্টারের জন্য, ক্লাস 11-এর জন্য। তো তো দেখো, এটা আমি শুরু করছি। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, তারা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো, বায়োলজি, ইংলিশ, বাংলা, ঠিক আছে? আর ফিজিক্সটা আমি আজকে শুরু করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের আর কী কী দরকার, ঠিক আছে? তো আজকে আমি শুরু করছি স্থিতিস্থাপকতা, অর্থাৎ থেকে শুরু করছি, ইলাস্টিসিটি থেকে শুরু করছি, ঠিক আছে? স্থিতিস্থাপকতা, ঠিক আছে? দেখো, এখানে আমি সেগুলোই পড়বো। দেখো এইগুলো আমি, দেখো এখানে ভালো করে দেখো, এখানে কোশ্চেনটা, এখানে দেখো স্টার স্টার দেওয়া আছে। একটা দেখো ট্রিপল স্টার দেওয়া আছে, মানে 3টে স্টার। একটা দেখো ডবল স্টার দেওয়া আছে। আর একটা দেখো একটা স্টার দেওয়া আছে, সিঙ্গেল স্টার। মানে ট্রিপল স্টারটা মানে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডবল স্টারটা মানে মোটামুটি ইম্পর্টেন্ট। আর সিঙ্গেল স্টারটা মানে কোনো ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট নয়। আর যদি স্টার না দেওয়া থাকে, এটা ধর চার স্টার দেওয়া নেই, তাহলে এটা ইম্পর্টেন্টই নয়, ঠিক আছে? জাস্ট কোশ্চেন দিতে হয়, এই কোশ্চেন ব্যাংকে দিয়ে দিয়েছে। তো আমি দেখো কীভাবে উত্তরগুলো করে দেবো আমি বলে দিচ্ছি, দেখে নাও। এখানে তোমাদের বলে দিই, এখানে আমাদের এই যে সাঁতরায়, সরি, ছায়া প্রকাশনীর বই আছে ফিজিক্সের, ঠিক আছে? এটা ছায়া প্রকাশনীর বই, সেমিস্টার 2 এর জন্য। তো এখান থেকে আমি দেখিয়ে দেবো যেগুলো থিওরি তো লেখা সম্ভব না এই মুহূর্তে দেখানো। তো থিওরিগুলো আমি দেখিয়ে দেবো কোথা থেকে এসেছে, ঠিক আছে? বোঝা গেছে? এটা শুধু ছায়ার, এর সঙ্গে আছে আমাদের সাঁতরাও আছে, ঠিক আছে? কী বললাম? এর সঙ্গে সাঁতরাও তুমি দেখতে পাবে, ঠিক আছে? এই যে হচ্ছে আমার যেমন সাঁতরা বুক, সাঁতরা সেমিস্টার 2 এর জন্য দেখতে পাচ্ছ, পদার্থবিদ্যা ক্লাস 11, ঠিক আছে? তো এখান থেকে আমরা দুটো বই থেকেই দেখবো। মানে আমি বলতে চাইছি, এমন কোশ্চেনগুলিই করবো যেগুলো দুটো বইতেই আছে, বা ধরো এইটাই আছে, সাঁতরায় আছে, ছায়াতে নেই, বা ছায়াতে আছে, সাঁতরায় নেই, শুধু থিওরিগুলো করে নেবো, ঠিক আছে? আর নিউমেরিক্যালগুলো দুটোতেই আছে এমন করব। এবং হচ্ছে যদি যেগুলো থাকবে না, বা যেগুলো তোমরা বুঝতে পারছো না, বা যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো আমি একটু করে দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখতে পাচ্ছ? তো আমি শুরু করছি। দেখো দেখো ফার্স্টে তাহলে আমাদের আজকে ইলাস্টিসিটি করছি, স্থিতিস্থাপকতা। তো প্রথমেই দেখতে পাচ্ছ, মোটামুটি আমি যদি এইখানের কোশ্চেনগুলো দেখি, স্টার দেওয়াগুলো মোটামুটি এখানে পর্যন্ত ধরো আমি বলছি মোটামুটি। দেখো এটা এইচএস এসছে, এটা ডবল স্টার দেওয়া আছে কিন্তু এইচএস এসছে, ঠিক আছে? তো মোটামুটি তুমি ধরো না, এই 15 পর্যন্ত এখন আমি পরপর করে যাচ্ছি, ঠিক আছে? 15 পর্যন্ত এখন আমি পরপর করে যাচ্ছি। তো দেখো, আমি দুটো জায়গা থেকে দেখিয়ে দেবো যে উত্তরগুলো কোথা থেকে আছে। দেখো ফার্স্টে আছে পয়জন অনুপাত কী এবং পয়জন অনুপাত কাকে বলে, ঠিক আছে? এটা তোমরা সবাই জানো, পয়জন অনুপাত কী এবং পয়জন অনুপাত কাকে বলে। দেখো এটা আমি দুটো বই থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, পয়জন অনুপাত কী এবং পয়জন অনুপাত কাকে বলে, ঠিক আছে? বা একই কোশ্চেন। দেখো, যদি তোমরা ছায়া প্রকাশনীতে যাও, ঠিক আছে? ছায়া প্রকাশনীতে দেখো এখানে দেওয়া আছে পয়সন অনুপাত কার, দৃঢ়তা গুণাঙ্কের পরে দেখবে আছে যে পয়সন অনুপাত। দেখতে পাচ্ছ তো? আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটু আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং বেশি ঘোরাচ্ছি না। তো দেখো এটা হচ্ছে পয়সন অনুপাত, এটা ছায়া প্রকাশনের। দেখতে পাচ্ছ পয়সন অনুপাত কাকে জানো? পার্শ্ব বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে পয়সন অনুপাত বলা হয়। মানে এটা বিকৃতি বাই বিকৃতি, বিকৃতি কী বলা হয়? পয়সন অনুপাত, ঠিক আছে? এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এটা ছায়া প্রকাশনী বই। এখানে দেখো এই যে এটা মানে নিউমেরিক্যালে ছোটো করে দেওয়া আছে। তার সঙ্গে দেখো এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে। পয়জন অনুপাত কী বলছে? বিকৃতি, পিরিয়ডের অনুপাত নয়, কিন্তু দুটো বিকৃতি অনুপাত। আর পয়জন অনুপাত দেখো এখানে সীমাস্ত মান দেওয়া আছে, ঠিক আছে? ছায়া প্রকাশনের ক্ষেত্রে সীমাস্ত মানটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি একটু পরেই তোমরা দেখতে পারবে, তবুই আমি বলে দিচ্ছি সীমাস্ত মানটা ইম্পর্টেন্ট, একবার বলে দিচ্ছি। +1/2 থেকে -1/2, +1/2 থেকে -1, এটা হচ্ছে তাত্ত্বিক, মানে আমরা জেনারেলভাবে বলতে পারি। কিন্তু বাস্তব ক্ষেত্রে +1/2 থেকে হয় না, 0 থেকে হয়। আর -1 পর্যন্ত যায় না, +0 পর্যন্ত, +1/2 পর্যন্ত হয়, ঠিক আছে? এটা মনে রাখবে, ঠিক আছে? তো এবার দেখো, আমি এটা সাঁতরায় দেখিয়ে দিচ্ছি। সাঁতরায় তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, সাঁতরাটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, সাঁতরাটায় দেখাচ্ছি। এই যে সাঁতরায় দেখো আমাদের এখানে পয়জন অনুপাত, ঠিক আছে? এই যে পীড়ন, বিকৃতি, ঠিক আছে? হুক্সের সূত্র, ঠিক আছে? আয়তন বিকৃতি, দৃঢ়তা গুণাঙ্ক, সরি পয়জন অনুপাত সামনে আছে। পয়জন অনুপাত সাঁতরার ক্ষেত্রে পয়জন অনুপাতটা সামনে আছে, প্রথমের দিকেই আছে পয়জন অনুপাত।
ঠিক আছে, আমি এখানে ল্যাপটপে দেখছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা যাদের বই আছে তারা খুব ভালো করে জানো পয়জন অনুপাত কিন্তু সামনেতেই আছে, পয়জন অনুপাত কিন্তু সামনেতেই আছে। ঠিক আছে, পয়জন অনুপাত হচ্ছে একটা সূত্র, সেটা সব জায়গাতেই থাকবে। ঠিক আছে, এই যে এখানে এই যে পয়জন অনুপাত দেখতে পাচ্ছ, আমি এটা ছোটো করেছি বলে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ তো, এই যে এখানে দেখো, এই যে পয়জন অনুপাত কী বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্ব বিকৃতি এবং অনুদিক বিকৃতি অনুপাতকে পয়জন অনুপাত বলা হয়। দেখতে পাচ্ছ একই জিনিস, এই যেখানে বললাম নিউমেরিক্যালে ছোটো করে দেওয়া আছে। ঠিক আছে, আর এই যে বললাম দেখো তাত্ত্বিক মান, এই যে দেখো -1 থেকে +½ ঠিক আছে, আর একটা যে জেনারেল মান এখানে দিয়ে দেখো 0 থেকে +½ মানে যেটা তাত্ত্বিক মান, এটা হচ্ছে কি বাস্তব মান। তাত্ত্বিক মানটা কত, -½ থেকে +½ -1 থেকে +½ আর বাস্তব মানটা হচ্ছে 0 থেকে +½ ঠিক আছে, বোঝা গেছে? তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখো এটা সব বইতেই আছে, এটা করে নিলে ঠিক আছে, তোমরা করে নেবে। তো এটা আমি আর এগুলো কিন্তু লিখে দেখাচ্ছি না আমি, ঠিক আছে, এগুলো হচ্ছে বইয়ে আছে বলে লিখে দেখালাম না। হলো, পরের কোশ্চেন আসি। দেখো দেখো এই কোশ্চেনটা তাহলে কত ইম্পর্টেন্ট ছিল, কতবার পরীক্ষায় পড়েছে এবং এই বছরও পড়ার চান্স আছে। তোমার কী হচ্ছে, পয়জন অনুপাতে রাশিমালাটি লেখো। পয়জন অনুপাতে রাশিমালাটা ওই যে ওইটাই যেটা এক্ষুনি পড়লাম সেটাই, বোঝা গেছে, যেটা এক্ষুনি পড়লাম সেটাই। কোনটা এক্ষুনি বললাম, এই যে পয়জন অনুপাতের রাশিমালা, এই যে মান দুটো, ওই মান দুটোই। দেখো রাশিমালাটি লিখতে বলেছে, এর প্রত্যেকটা কোশ্চেনের মান, আচ্ছা কোশ্চেনের মানটা আবার দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হয় বুঝতে। দেখো এখানে কোশ্চেনের মান আছে প্রত্যেকটা 2, ঠিক আছে। তাহলে বলছে পয়জন অনুপাতের রাশিমালাটি লেখো, তুমি তাহলে দুটো মান লিখবে, একটা হচ্ছে তাত্ত্বিক, একটা হচ্ছে বাস্তব। তাত্ত্বিক, একটা হচ্ছে বাস্তব। তাত্ত্বিকটা কত, -½ থেকে +½ সরি -1 থেকে +½ আর বাস্তবটা কত, 0 থেকে +½ 0 থেকে কত +½ দেখতে পাচ্ছ, এটা ছায়া সাদরা দুটোতেই আছে, হয়ে গেল, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো আমি জাস্ট তোমাদের হয়তো তোমাদের এটা বুঝতে অসুবিধা হচ্ছে, ক্লিয়ার আসছে না ছবিটা, কিন্তু তোমরা এটা বোঝো যে এটা তোমাদের বই আছে পয়জন অনুপাত, আমি বলেছি পয়জন অনুপাত সাদরা বইয়ে আছে, এখানে প্রথমের দিকেই আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আসছি পরের কোশ্চেন। দেখো পয়জন অনুপাত, দেখো এটা বলে দেয় পয়জন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় কেন, পয়জন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় কেন, ঠিক ওর নিচেই আছে ওর নিচেতেই আছে। ঠিক আছে, যেখানে পয়জন অনুপাত তাত্ত্বিক অনুপাত পড়ছিলাম মানগুলো, ঠিক তার নিচে রয়েছে। আমি ছায়া প্রশ্নটা দেখিয়ে দিই, যে পয়জন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় কেন। আচ্ছা কোশ্চেনটা আমি ভালোভাবে পড়ি একবার, একটু মানে গন্ডগোল আছে। কী বলছে কোশ্চেনটা, বলছে পয়জন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় না কেন, আমি সরি ভুল করছিলাম, যে পয়জন অনুপাতকে বলা হয় কেন, বলা হয় না কেন দেখো এখানে দেওয়া আছে, ক্লিয়ারলি স্পষ্ট লেখা আছে। দেখো যাদের বইয়ে নেই, সাঁতরায় নেই, তারাই ছায়া প্রকাশনী থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, কিন্তু তুমি আমি বলে দিচ্ছি এখানে আছে, তুমি আমি দেখিয়ে দিচ্ছি, প্রমাণ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা দেখে নাও, এটা হচ্ছে ছায়ার বই। এবার যে পয়জন অনুপাত কেবলমাত্র বস্তুর উপাদানের উপর নির্ভর করে দুটি বিকৃতি অনুপাত বলে একটি সংখ্যা মাত্র, এর কোনো মাত্রা বা একক নেই। এই অনুপাত কেবলমাত্র কঠিন পদার্থের বৈশিষ্ট্য তরল বা গ্যাসীয় ক্ষেত্রে পয়জন অনুপাত অর্থহীন। পয়জন অনুপাতকে স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় না, কারণ এটি পীড়ন ও বিকৃতি অনুপাত নয়, এটি স্থিতিস্থাপক গুণক। ঠিক আছে, মানে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক কখন আমরা বলবো, যখন পীড়ন ও বিকৃতি অনুপাত হতে হবে, কিন্তু পয়জন অনুপাত তো পীড়ন ও বিকৃতি অনুপাত নয়, কারণ এটা বিকৃতি অনুপাত, দুটো বিকৃতি অনুপাত, সেই জন্য পয়জন অনুপাতটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো পয়জন অনুপাতের সর্বনিম্ন মান কত হবে, সেই সেম জিনিস ওইটাই বারবার বলছে, -½ থেকে +½ অথবা -½ থেকে +1 অথবা +0 থেকে +½ হচ্ছে। এবারে দেখো চারটা বলছে ভরহীন দুটি স্প্রিং ধ্রুবক K1 K2 K2 স্প্রিংয়ের এক প্রান্তের সঙ্গে অপর প্রান্তে যুক্ত করা হলো সম্মিলিত স্প্রিং ব্যবস্থার তুল্য বল ধ্রুবক কত। ঠিক আছে, এইটা তোমাদের করে দেখিয়ে দিতে হবে, এটা তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইটা তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি, কী বললাম বোঝা গেছে, এইটা আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা আমি ল্যাপটপটা সরিয়ে দিচ্ছি, তো আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো ভালো করে দেখবে। হ্যাঁ, তো কী বলছে, দুটি স্প্রিং, আচ্ছা বলে দিই, এখানে বলে দিই, এটা আমাদের কত কোশ্চেন, 4 কোশ্চেন দেখতে পাচ্ছ, 4 কোশ্চেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আশা করি। কী বলছে, দেখো কি বলছে, দুটি স্প্রিং আছে। ঠিক আছে, দুটি স্প্রিং আছে, আর তারা কি বলছে, তারা পরস্পর একটা প্রান্তের সঙ্গে অপরটি প্রান্ত যুক্ত আছে। ঠিক আছে, তাদের তুল্য বল ধ্রুবক কত হবে। দেখো এটা একটা স্প্রিং আছে,
দেখো তুল্য যখনই বলবে তখন বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণী, আমি এটা লিখে দিই। আচ্ছা এক সেকেন্ড ওয়েট করো আমি বলে দিচ্ছি। আচ্ছা এটা দেখি নাও আগে। দেখো এখানে হচ্ছে দেখতে পাচ্ছ তো আশা করি, তো একটা স্প্রিং আছে, হ্যাঁ এরকম একটা স্প্রিং এরকম দেখতে হয়, তাই তো হলো। এবার আরেকটা ধরো স্প্রিং আছে, দুটো স্প্রিং আছে, বলছি একটির প্রান্তর সঙ্গে অপরিত। দেখো স্প্রিং দুভাগ যুক্ত করা যায়, একটা শ্রেণী সময় একটা সমান্তরাল সময়, ঠিক আছে। যদি এইখান দিয়ে আমরা যুক্ত করে দিই, বোঝা গেছে, মানে যদি এইখান দিয়ে আমরা টাচ করে দিই, মানে এরকম এইখান দিয়ে আমরা যুক্ত করি, এদের মাথাগুলো যুক্ত করি, ঠিক আছে, এরকম যদি যুক্ত করি এটা মনে করবে তুল্য, এটা তুল্য, ওই সরি তুল্য হবে, কিন্তু এটা হবে সমান্তরাল, সমান্তরাল, বোঝা গেছে। যখন আমি এই মাথাগুলো যোগ করলাম তখন হবে সমান্তরাল। আর যদি এটা এটা বাদ দিলাম, আবার ধরো এরা স্প্রিং আছে, ঠিক আছে, এইটার একটার সঙ্গে এইখানে শেষ হচ্ছে, এর সঙ্গে আরেকটা জুড়ে দিচ্ছি আমি করে, বুঝে গেছে। দুটো স্প্রিং ধরো, এটা হচ্ছে ধরো এর 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 নাম হচ্ছে K1, মানে এর তুল্য ধ্রুবক বা এর বল ধ্রুবক হচ্ছে K1, এর K2, আর এর দেখো এর K1, এর K2, বোঝা গেছে। তারপরে কী বললাম, বোঝা গেল, মানে এর বল ধ্রুবক মানে এই দুটো পাশাপাশি যোগ করে দিয়েছি, সেই জন্য কী ছিল এটা সমান্তরাল, আর এই দুটো কী হচ্ছে মানে পরপর যোগ করেছি, এইটা যোগ করেছি, তারপর এটা যোগ করেছি, এটা হবে শ্রেণী, এটা কি শ্রেণী সমবায়, ঠিক আছে, বোঝা গেল। তো এবার দেখো এইটার মান কি বললাম, যে এইখান থেকে দাঁড়া ওয়েট করো একটুখানি, দেখো এটার মান হচ্ছে কি বললাম, এর বল ধ্রুবকটা হচ্ছে K1, এর K2, ঠিক আছে, এটা তো K1 এর K2, এটা আমি করবো না, আমাদের কোশ্চেন বলেছে এইটা। এবার এর দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে দৈর্ঘ্য, মানে এখান থেকে এতটা দৈর্ঘ্য কত হবে, x1 মনে থাকবে, আর এইখানে এর দৈর্ঘ্য হচ্ছে x2, এর x2, এগুলো K এগুলো x, ঠিক আছে। এবার স্প্রিংয়ের বল ধ্রুবক, ঠিক আছে, এবার লিখবে স্প্রিং, আচ্ছা আমি লিখে দিচ্ছি, ওয়েট করে একটু, আমি পেন দিয়ে অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি। তো লিখবে এবার কী লিখবে দেখো, এখানে লিখবে, দেখতে পাচ্ছ দুটো স্প্রিং, এটা স্প্রিং, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এটা স্প্রিং, ঠিক আছে। তো লিখবে স্প্রিংয়ের বল ধ্রুবক, দেখো লিখবে লিখবে স্প্রিংয়ের বল ধ্রুবকের মান, স্প্রিং এর বল ধ্রুবক, সরি আমি একটু স্কেচ পেয়ে লিখছি তো এটা হিজিবিজি হয়ে যাচ্ছে, ধ্রুবক হলো F = KX, এটা হচ্ছে স্প্রিংয়ের বল ধ্রুবক, ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি একটু ঘিরে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি তোমাদের, এটা হলো স্প্রিংয়ের বল ধ্রুবক X = KX, বোঝা গেছে, স্প্রিংয়ের বল ধ্রুবক হচ্ছে X = KX, হলো। এবার এটা দেখো এর হচ্ছে x1, এর x2, মানে দৈর্ঘ্য হচ্ছে x1 x2, এর K1 এর K2, বোঝা গেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি যদি এখানে দেখো এদের দেখো এটার সঙ্গে যুক্ত করেছি বলে এদের ফোর্স কিন্তু একটাই F, এদের ফোর্স হচ্ছে একটাই F, ঠিক আছে। তাহলে F সমান আবার কী লিখতে পারি, F সমান একবার লিখতে পারি F = একবার লিখতে পারি K1 x1, মানে এই x1টার ক্ষেত্রে, আর একবার F লিখতে পারি, এবং আরেকবার F লিখতে পারি কি F = K2 x2, বোঝা গেছে। আবার বলে দিচ্ছি, দেখো এটা এটা এইটাই পড়বে, আমি বড় করে বলে দিচ্ছি, তোমরা বুঝে নাও কী বলছি, জাস্ট একটু সময় নিয়ে বলে দিচ্ছি আস্তে আস্তে। তো F = K1 x1 এবং F = K2 x2, ঠিক আছে। কারণ এই x1 K1 হচ্ছে এই প্রথম স্প্রিংটা, আর দ্বিতীয় স্প্রিংটা কী হচ্ছে x2 K2, তাহলে F = K1 x1, F = K2 x2, ঠিক আছে, এবং দিয়ে লিখবে, এবং এটা তুমি F নাম দিতে পারো, কিন্তু যেহেতু আমি একটাই রাখবে, মানে তুল্য বার করতে হবে, তুল্য মানে হচ্ছে যোগ করতে, মানে তুল্য মানে দুটোকে যোগ করতে হবে, তাহলে তুল্য মানে আমি একটাই রাখবো, F রাখবো, হলো। এবার কী করবে তাহলে, এবার লিখবে তুল্য বল ধ্রুবক। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে আমি কী বার করতে পারি, আচ্ছা এইখান থেকে আবার লিখি, আমি এইখান থেকে লিখি, হ্যাঁ, তো আমি লিখবে তুল্য বল ধ্রুবক, তুল্য করছি ধ্রুবক = কী হবে, যেন ওইটা লিখছি যে F = KX, দেখা যাচ্ছে তো F = KX, তাহলে এখান থেকে x সমান কী লিখতে পারি, X = মানে সাইড চেঞ্জ করে দিই, F = F/K, বোঝা গেছে, F = X = F/K, হলো। আচ্ছা এবার আমি এই কালিতে করছি তোমাদের সুবিধার জন্য, এই সবুজ কালিতে করছি, দেখো তাহলে কী হবে, তাহলে F, দেখো F/K, ঠিক আছে, একবার প্রথম Fটা কি, ঠিক আছে। আচ্ছা তাহলে এইখান থেকে দেখো, এইখান থেকে তাহলে আমি কী বার করতে পারি, এখানটাকে তোমরা দেখে নেবে, দেখো এইটা একটা পেয়েছি তো, আর এইটা একটা পেয়েছি,
ঠিক আছে, তাই তো? আমি এখানটা লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য, এইখানটা লিখে রাখছি যে এখান থেকে তাহলে যদি x1 পাই তাহলে কি পাবো? এখান থেকে যদি আমি x1 পাই তাহলে কি পাবো? এখান থেকে যদি আমি x1 পাই তাহলে কি পাবো? এখান থেকে x1 পেলে পাবো f/k1, আর এখান থেকে যদি x2 পাই তাহলে কি পাবো? f/k2। বোঝা গেছে? এই তো জাস্ট এখান থেকে x1টা বার করলাম, তাহলে k1টা ওইদিকে চলে গেল, ঠিক আছে, সাইড চেঞ্জ হয়ে গেল, তাহলে x1 f/k1। আমি এখানটা লিখেছি, তোমরা এখানটা লিখবে, হ্যাঁ, আমি এখানটা লিখেছি, তোমরা এখানটা লিখবে। আর এটা কত সেম, এখান থেকে x2 কীভাবে পাবো? k2টা ওইদিকে চলে গেলো, কী হবে? x2 f/k2। বোঝা গেছে? তাহলে এবার এটা এখানে বসাবো, তাহলে এবার এটা এখানে বসাবো। কীভাবে বসাচ্ছি দেখো, দেখো তাহলে কী হবে যদি এফ যদি তুল্য করি, দেখো এই দুটো হচ্ছে শ্রেণী সমবায়। এবার বলছি কি এটা শ্রেণী সমবায়, তো শ্রেণী সময় পাশাপাশি যোগ হয়, শ্রেণী সময় পাশাপাশি যোগ হয়, পাশাপাশি যোগ হয়, বা 1/, আকারে লেখা হয়, বা 1/, আকারে লেখা হয়, বা 1/, আকারে লেখা হয়, তো এরকম লিখবে, বা 1/, আকারে লেখা হয়, তো এরকম লিখবে। দেখো লিখবে মানে এবার এক্স এর জায়গায় বসাবো f/k1 প্লাস f/k2। বোঝা গেছে? কেন লিখলাম, এখানে f/k1 বা f/k2, এটা এফ, ঠিক আছে, এটা হচ্ছে এফ, এটা k1, f/k1 প্লাস f/k2। বোঝা গেছে? তাহলে এখান থেকে কী করবো, এখান থেকে আমি এফগুলো উড়িয়ে দিতে পারি, এখান থেকে আমি এফগুলো উড়িয়ে দিতে পারি, এখান থেকে এফগুলো উড়িয়ে দিতে পারি। এখানে এক্সট্রা কোনো ভ্যালু নেই, এখানে আমার এক্সট্রা কোনো ভ্যালু দরকার নেই, এটা আমি সূত্রটা লিখেছিলাম, ঠিক আছে। তো আমার এইটা নিয়ে কাজ, এখান থেকে এইটা কোনো দরকার নেই, ঠিক আছে, এটা আমার লিখবো না, পড়া লাইনে লিখবো না, তো এটা লিখবো, এটা লিখবো। তো এখান থেকে যদি আমি মোটামুটি মনে মনে উড়িয়ে দিই, এফ এরকম উড়িয়ে দিই, মনে মনে কাটবে না, তোরা ওড়াবে, মনে মনে ওড়াবে, তাহলে কী হবে? তাহলে এটা পড়ে থাকছে, আমার এইটা কী পড়ে থাকছে? 1/k, সব এফগুলো উড়িয়ে দিচ্ছি, তাহলে 1/k ইজিক্যাল টু 1/k1 প্লাস 1/k2। ঠিক আছে, বোঝা গেছে? হয়ে গেল। এবার তাহলে কী করতে হবে, এই দুটো তো অন্য সাইডে আছে, তো ওই দিকে লসাগু করো, 1/k ইজিক্যাল টু, এদিকে লসাগু করলে কী হবে? k1 ইন্টু k2 হলো, নিচে নিচে লসাগু, k1 ইন্টু k2 বাই ওপরে হবে k1 প্লাস k2। ঠিক আছে, এটা পাশাপাশি লিখেছি, আগে k2 হবে তারপর k1 হবে, কিন্তু আমি পাশাপাশি একবার লিখে নিচ্ছি k1 প্লাস k2। বোঝা গেছে? তাহলে কী বেরিয়েছে? 1/k ইজিক্যাল টু k1 k2 বাই k1 প্লাস k2। তো আমি এটা এখানে লিখছি, ঠিক আছে, এটা এখানে লিখছি, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তো এই দেখো এটা উল্টে দাও, মানে এই 1/kটাকে k/1 করে দাও, এটাকে উল্টে দাও, তাহলে কী হবে? k/1 করলে k হবে ইজিক্যাল টু এদিকে k1 k2 বাই কী হবে? k1 প্লাস k2। বোঝা গেছে? এটা হচ্ছে আমার বেরোলো। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমার তুল্য রোধ, তুল্য বল ধ্রুবক, ঠিক আছে, এটা হচ্ছে আমার তুল্য বল ধ্রুবক, এটা হচ্ছে আমাদের কি তুল্য বল ধ্রুবক, মনে থাকবে? দেখো কিছুই করিনি, এটা সিম্পল, জাস্ট তুমি ছোটো করে নিজের মতো করে লিখবে। দেখো যত, এটা হচ্ছে 2 নম্বরের কোশ্চেন, তুমি যত স্টেপ জাম্প করে লিখবে তোমার তত সুবিধা, ঠিক আছে, মানে যত স্টেপ ছেড়ে দিয়ে লিখে যাবে তোমার তত সুবিধা। আমি কি বললাম, এখানে বলছি একটার প্রান্তের সঙ্গে একটা প্রান্ত, এটা দেখো শেষ হয়েছে, এখানে শেষ হয়েছে এখানটায়, তাই তো, তার প্রান্তের সঙ্গে একটা ঝুলিয়ে দিলাম, মানে একটা স্প্রিং ঝুলিয়ে দিলাম, একটা প্রান্তের সঙ্গে একটা প্রান্ত, তো x1 এটা, এর হচ্ছে x1, এর হচ্ছে x2, এর k1, এর k2 হয়ে গেল। শ্রেণী সময় যুক্ত করেছি, শ্রেণী সময় মানে প্লাস হয়ে যাবে, শ্রেণী সময় মানে প্লাস হবে, শ্রেণী সময় মানে 1/, আকারে প্লাস হবে, তো f/k x1 f/x2 হয়ে গেল, f/k1 প্লাস f/k2 হয়ে গেল, 1/k ইজিক্যাল 1/k1, মানে এফগুলিকে হাঁটিয়ে দিলাম, ব্যাস, এবার লসাগু করে দিলাম, তারপর এটা পেয়ে গেলাম। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। তো এটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে নাও, এটা তুলবে, তারপর এটা তুলবে, তারপর এটা তুলবে, ঠিক আছে, থিওরি তোমাদের সবার বই আছে, ঠিক আছে, তবে আমি বুক করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, আশা করি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই দেখো চারটা করলাম, যে স্প্রিং, দেখো এটা কিন্তু একবার পরীক্ষা পড়েছিল এবং ইম্পর্টেন্ট, এবার সংসদ থেকে এবারে এটা ইম্পর্টেন্ট দিয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে সংসদ মক টেস্ট সেট 5, মানে এটা সংসদ থেকে এবারে দেওয়া হয়েছে, যেটা ইম্পর্টেন্ট। এবার দেখো বিকৃতি কাকে বলে? পীড়ন ও বিকৃতি মাত্র সংকট, আগে বিকৃতি দেখে নিই কাকে বলে, তারপর লেখা আছে দেখো পীড়ন, আমি এই দুটো আগে দেখে নিই, বিকৃতি কাকে বলে, 5-এর এ বিকৃতি কাকে বলে, 5-এর বি হচ্ছে পীড়ন ও বিকৃতি মাত্র সংকেত, 5-এর 6-এরটা হচ্ছে পীড়ন কাকে বলে, তা পীড়ন আর বিকৃতি কাকে বলে আমরা বইটা থেকে দেখে নেবো, ঠিক আছে। তো ফার্স্ট আমি ছাপ অপশনে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে, ছাপ অপশনে পরিষ্কার কোশ্চেন আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি পীড়ন ও বিকৃতি কাকে বলে, ঠিক আছে, তো সেটা তোমরা দেখে নাও, পীড়ন ও বিকৃতি কাকে বলে। দেখো এই হচ্ছে বিকৃতি, ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি, তারপর তারপর 7টা বই থেকে দেখিয়ে দিচ্ছি। বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ কী হয়েছে, কী বলছে, স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন বস্তু পরস্পর থেকে দূরে সরে যায় বা কাছে সরে আসে, এর ফলে বস্তুর দৈর্ঘ্য আকার আয়তন পরিবর্তন ঘটে, এই পরিবর্তনকে বিকৃতি বলে। পরিবর্তনটা কি? বিকৃতি, মনে রাখবে, বিকৃতি মানে বেঁকে যাচ্ছে ধরো, তো সেই পরিবর্তনটা হচ্ছে বিকৃতি। আর পীড়ন কি? পীড়ন হচ্ছে দেখো বাহ্যিক, দেখো এই সংজ্ঞাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাকে বলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সেগুলো পরীক্ষা পড়ছে।
পীড়নটা কাকে বলে দেখে নাও, বাহ্যিক বলের প্রভাবে, কি বলছে, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতর একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে। বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বল কি পীড়ন বলে। মানে পীড়ন মানে হচ্ছে, দেখো, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এটুকু মনে রাখো। পীড়ন মানে বল বাই ক্ষেত্রফল, আর বিকৃতি মানে দুটো বিকৃতি, পীড়ন আর বিকৃতি মানে দুটো বস্তুর কিসের অনুপাত, দুটো বস্তুর বিকৃতি অনুপাত, ঠিক আছে। এই দুটো বস্তুর মানে এই যে পরিবর্তন, ঠিক আছে, একটা প্রাথমিক একটা পরিবর্তন, সেটা হচ্ছে বিকৃতি। বিকৃতি কি একটা প্রাথমিক একটা পরিবর্তন, সেটা হচ্ছে বিকৃতি। আর পীড়ন কি একটা বল বাই ক্ষেত্রফল। তো দেখো, তো আমরা দেখে নেবো এবার, ঠিক আছে। তো এবার হচ্ছে এই যা এটা করে নেবো, দেখো এইটা, মানে দেখো কী বললাম, বিকৃতি কাকে বলে পেলাম, আর এই পীড়ন কাকে বলে পেলাম। এবার 5-এর বিয়েরটা, পীড়ন ও বিকৃতি মাত্রীয় সমীকরণ, এটাও বইয়ে আছে। আচ্ছা, আমি 7টার আগে দেখিয়ে দিই, 7টার আগে দেখিয়ে দিই আছে কোথায়, দেখো পীড়ন ও বিকৃতি, ঠিক আছে, পীড়ন ও বিকৃতি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো পীড়ন ও বিকৃতি, 7টা বই খুলবে, 7টা বই খুলবে, এই দেখো স্পষ্ট লেখা আছে পীড়ন ও বিকৃতি। পীড়ন হচ্ছে এইটা, এই দেখো লেখা আছে, দেখতেই পাচ্ছ। আমি এটা হয়তো ছবিগুলো হয়তো কেটে যাচ্ছে, ঠিক আছে, তবে বলে দিচ্ছি যে দেখো বিকৃতি, এই যে পীড়ন, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, এই যে বল বাই ক্ষেত্রফল। আর বিকৃতি দিয়ে আছে এখানে, বিকৃতির পরে পাতা আছে, দেখো এই যে এখানে হচ্ছে বিকৃতি দেওয়া আছে, এখানে বিকৃতি আছে, দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে বিকৃতি দেওয়া আছে। বিকৃতি কাকে বলে, এই দেখো বস্তুর মাত্রা পরিবর্তন বা বস্তুর প্রাথমিক মাত্রা, বোঝা গেছে। তাই এবার হচ্ছে বিকৃতি ও পীড়নের মাত্রীয় সমীকরণ, সেটা আমরা লিখবো। বিকৃতি ও পীড়নের মাত্রীয় সমীকরণ কীভাবে বার করতে হয় সেটা আমরা দেখে নেবো, ঠিক আছে। বিকৃতি ও পীড়নের সেটা আমরা একটা করে নিই, যেহেতু এটা একটু নিউমেরিক্যাল টাইপের, এটা আমরা করে দিই, সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। দেখো বিকৃতি ও পীড়নের মাত্রা সমীকরণ, 5-এর বি, 5-এর বি দেখতে পাচ্ছ আশা করি। দেখো ফার্স্ট হচ্ছে বিকৃতিটা করে নিই। বিকৃতি, বিকৃতি মানে কি, বিকৃতি মানে বস্তুর মাত্রার পরিবর্তন, বস্তুর মাত্রার পরিবর্তন বাই কি, বিকৃতি মানে বস্তুর মাত্রা পরিবর্তন বাই বস্তুর প্রাথমিক মাত্রা, প্রাথমিক মাত্রা, বোঝা গেছে, বস্তুর মাত্রা পরিবর্তন বা প্রাথমিক মাত্রা। তো এর কোনো মাত্রা হয় না, মাত্রা মানে কি একটা, মানে একটা ধরো এখান থেকে এতটাকে মাত্রা বলছি, তো এর কোনো মাত্রা হয় না বা মাত্রা সমীকরণ হয় না। তো এটা লিখে রাখবে, এখানটা স্টার দিয়ে লিখে রাখবে যে কি, আমি বলে দিচ্ছি এটা, যে বিকৃতির কোনো মাত্রীয় সমীকরণ হয় না। তার মানে কী লিখবে, এটা দুটি রাশির অনুপাত, তাই তো, এটা দুটি রাশির অনুপাত, তাহলে কি এটা, এটা লিখে দিচ্ছি, এটি বা এটা দুটি কি সমজাতীয়, সমজাতীয় তো, এটা মাত্রা, এটা মাত্রা, তো সমজাতীয়। আমি একটু দেখো পেনটা আমি খাতাটা আমি দাঁড় করিয়ে লিখছি, তো একটু লিখতে হাতে লেখা বেঁকে যাচ্ছে, তোমরা একটু বুঝে নিও, আমার কথাটা শুনে নিও। এটা দুটি সমজাতীয়, কথাটা শুনে শুনে নিজেরা লিখে নিও, এটা দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই তো, এটা একটা রাশি, একটা মানে এই একটা মাত্রা, একটা মাত্রা, তো এই দুটো রাশি হলো সেম জাতীয়, সমজাতীয় রাশির অনুপাত। তাই কি এর মাত্রা নেই, এর মাত্রা নেই এবং এককও নেই, এককও নেই, বোঝা গেছে। একটু বুঝে নিও, হাতের লেখাটা একটু বুঝে নিও, হাতের লেখাটা বুঝে নিও, দুটি সমজাতীয় রাশির অনুপাত, এর মাত্রা নেই, একক নেই, ঠিক আছে। কিন্তু পীড়ন সমান কি, পীড়ন সমান দেখো, পীড়ন সমান কি, পীড়ন, পীড়ন সমান কি, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, প্রযুক্ত বল বাই কি ক্ষেত্রফল, বোঝা গেছে। তো বল একক কি, বলের মাত্রা কি, ml2 × 10⁻², এটা হচ্ছে বলের মাত্রা, ঠিক আছে, এটা হচ্ছে বলের মাত্রা হলো। আর ক্ষেত্রফলের মাত্রা কি, মানে L² ঠিক আছে, ঠিক আছে, মানে সরি এটা স্কোয়ার, এটা এল হবে, সরি এটা এল হবে, ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে L², এল, ঠিক আছে, L², বোঝা গেছে। তো দেখো এখানে কি হবে, এই এলটা স্কোয়ারটা উপরে উঠে যাবে, মানে এরকম আছে, উপরে কি আছে ml2 আছে, আর এই এলটা উপরে উঠে গেলে হবে -2 হয়ে যাবে, মানে এখানে আছে +2, এলের মধ্যে কি আছে +2, এখানে উল্টে উঠে গেলে -2, মানে এটা উপরে উঠে গেলে হবে -2। তাহলে দেখো এখানে কী হলো, এম তো এমই থাকলো, আর এদিকে এল মানে কিছু নেই, মানে +1, দেখে বলে দিই একবার, এখানে কিছু নেই মানে +1 আছে, ঠিক আছে, এই দেখো এখানে কিছু নেই মানে +1 আছে, এখানেও কিছু নেই মানে +1 আছে, ঠিক আছে। তো এম দেখো এখানে m +1, এখানে কি -2, প্লাস মাইনাস কী হবে, প্লাস মাইনাসে কী যাবে -1 হয়ে যাবে,
বুঝা গেছে? মানে প্লাসে মাইনাস কী হবে, মাইনাস মানে বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে -1 আর 2^-2, এটা হলো কিসের মাত্রা, তাহলে পীড়নের মাত্রা। বোঝা গেছে? এটা আমরা বার করলাম। কী বার করলাম আর বলে দিচ্ছি, পীড়ন মানে হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, বলের মাত্রা হচ্ছে ml t^-2, এল এর মধ্যে কিছু নেই মানে +1 আছে, আর নিচে হচ্ছে L², ঠিক আছে, নিচে হচ্ছে L² মানে ক্ষেত্রফল। এবার দেখো এই L² উপরে উঠে যাবে, মানে এখানে হচ্ছে +L, উপরে উঠে গেলে -L, মানে দেখো এটা তো কিছু নেই, মানে কিছু নেই মানে এটা তো শুধু 2 দিয়ে আছে, মানে এটা +2 আছে হিসেব মতো, ঠিক আছে, এটা +2 দিয়ে আছে। বোঝা গেছে? এই +2 উপরে গেলে মানে এখানে -2 হয়ে গেল। বোঝা গেছে? এবার এম তো এমই থাকলো, ঠিক আছে, এবার মধ্যে কিছু নেই মানে আছে, সেটা দিয়ে দিল কি না দিল কি, আর t^-2 থাকলো, কিন্তু এলটা দেখো এখানে +1 ছিল আর এখানে -2, তাহলে প্লাসে মাইনাস কি হবে, মাইনাস মানে বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, আর চিহ্নটা সাইনটা বড় সাইন, তাহলে মাইনাস। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো একটু একটু নিউমেরিক্যাল যেগুলো ছিল সেগুলো আমি করে দিচ্ছি, ঠিক আছে, তোমাদের কোনো চাপের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তবে নেক্সট দেখো, নেক্সট আমাদের চলে আসি আমরা পরের কোশ্চেনে। এগুলো সব বইতেই আছে, ঠিক আছে, যাতে মাত্রা দেখতে চাও, এই যে মাত্রা সমীকরণ, এটা হচ্ছে সাঁতরার বই, এই যে সাঁতরার বইয়ের পীড়নের মাত্রা, এই দেখো পীড়নের মাত্রা দেওয়া আছে এরকম করে, দেখতে পাচ্ছ, খুব ইজিলি দেওয়া আছে, পীড়নের মাত্রা এরমভাবে দেওয়া আছে, খুব ইজিলি দেওয়া আছে। ছাপ আকর্ষণী দেখতে চাও, যদি ছাপ আকর্ষণী দেখতে চাও, ঠিক আছে, এই দেখো ছাপ আকর্ষণী পীড়নের মাত্রা দিয়ে দেখতে চাও, এই দেখো পীড়নের মাত্রা দেওয়া আছে, ঠিক আছে, হয়ে গেছে, সব বই সেম দেওয়া আছে, আমি তুমি করে দেখিয়ে দিলাম। আচ্ছা, পরে কোশ্চেন দেখো কোনটা কোনটা হলো, তাহলে কোনটা কোনটা হয়ে গেল আমাদের, এই যে এটা বিকৃতি হয়ে গেছে, পীড়ন বিকৃতি মাত্রীয় সমীকরণ হয়ে গেছে, পীড়ন কাকে বলে হয়ে গেছে, এবার হুকসের সূত্র, হুকসের সূত্র দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কতবার পরীক্ষায় পড়েছে, ঠিক আছে, তো হুকসের সূত্রটি দেখো, এটা সব বইতেই আছে, তবেই আমি দেখিয়ে দিচ্ছি, দেখো হুকসের সূত্র, এই হচ্ছে হুকসের সূত্রের ছায়া প্রকাশনী, এটা হচ্ছে হুকসের সূত্রের ছায়া প্রকাশনী। হুকসের সূত্র কী বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি অনুপাত, পীড়ন ও বিকৃতির অনুপাত, মানে পীড়ন ও বিকৃতির অনুপাত কি বলছে, হুকসের সূত্র, ব্যাস। কতটা লিখতে হবে দেখে নাও, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির সমানুপাতিক, সেই দুটো অনুপাতকে বলা হয় পীড়ন, বা হুকসের সূত্র, বা স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, পীড়ন ভ্যারিসেস বিকৃতি, পীড়ন বাই বিকৃতি এগুলো ধ্রুবক, এতটা তো লিখতেই হবে, ধ্রুবক পর্যন্ত লিখতেই হবে, ঠিক আছে। এটা হলো সাঁতরার, এটা হচ্ছে ছায়ার। যদি সাঁতরা দেখতে চাও, এই দেখো সাঁতরা, এর হুকসের সূত্র দেখো, এখানে হুকসের সূত্র দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ আশা করি, এই যে হুকসের সূত্র দেখতে পাচ্ছ, হুকসের সূত্র সেম কেস, কী বললাম, কথা বন্ধ লিখতে হবে, এখানে এই ধ্রুবক পদ লিখতে হবে, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেগুলো পীড়ন বা বিকৃতি, সরি এখানের মধ্যে এটা সরি এইটাই ওপরেরটা পীড়ন ভ্যারিয়াস বিকৃতি বা পীড়ন বা বিকৃতি যেগুলো ধ্রুবক, এখানে লিখতে হবে, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতির সমানুপাতিক, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, এটা হচ্ছে হুকসের সূত্র, ব্যাস, সব বই আছে এটা, আর দেখালাম না, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কী বলছে, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক এবং কেন, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক এবং কেন, সেটা আমি লিখে দিচ্ছি, দেখো এখানে বলে দিচ্ছি, দেখে নাও, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক এবং কেন, এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, এটা বই নেই, বইয়ে দেওয়া আছে, অতটা ভালো করে দেওয়া নেই, ঠিক আছে, তো এটা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও, পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক, এই যে কোশ্চেন, পুরো স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে, যাদের দরকার তার স্ক্রিনশট তুলে নেবে, এই যে বিকৃতি বেশি মৌলিক, কী বলছে, কোনো বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলের প্রভাবে সৃষ্ট প্রতিক্রিয়া বলই হলো পীড়ন, যাহা বস্তুকে, যাহা লেখা আছে, যাহা বস্তুকে তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ বিকৃতি পীড়ন সৃষ্টির কারণ, মানে বিকৃতিটা আগে আসবে তারপরে পীড়ন হবে, বুঝা গেছে, সেই জন্যই স্থিতিস্থাপক বস্তুর মধ্যে বিকৃতিটা হচ্ছে মৌলিক, বুঝা গেল, বিকৃতিটা আগে আসবে তারপরে পীড়ন, মানে বিকৃতি আগে আসবে তারপর পীড়ন আসবে, ওই জন্যই বিকৃতিটা হচ্ছে বেশি মৌলিক, এই যে বিকৃতি বেশি মৌলিক, এটা 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, যাদের দরকার তার স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু সব বই দেওয়া নেই, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর কী বলছে দেখো, এটা বললাম, স্থিতিস্থাপক সীমার মধ্যে, এটা পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটা বেশি মৌলিক, তারপর একটা 9 স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে, এটাও সেম কি জিনিস, এটা বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, আমি ছাড়াই দেখি, সব বই আছে এই কোশ্চেনটা সব বই আছে, ঠিক আছে, স্থিতিস্থাপক গুণাঙ্ক,
ওই হুকের সূত্রে নিচেই দেবে লেখা আছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, হুকের সূত্রে নিচে লেখা আছে দেবে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই পীড়ন বা বিকৃতি, পীড়ন বা বিকৃতি, পীড়ন বা বিকৃতি, যেটাই পীড়ন বা বিকৃতি, ভালো করে শোনাও, যেটা পীড়ন বা বিকৃতি সেটা হচ্ছে হুকের সূত্র হিসাব মতো, ঠিক আছে। তো ছায়া প্রকাশটা দেখে নিই আমরা, আমাদের ছায়া বই দেখে নিই, ছায়া বই। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক, ওই দেখো পীড়ন বা বিকৃতি, এটা হচ্ছে পীড়ন বা বিকৃতি, বোঝা গেছে, পীড়ন বিকৃতি স্থিতিস্থাপক গুণাঙ্ক, সেম জিনিস, ঠিক আছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে। তারপরে কোশ্চেন আমরা তাহলে দেখে নিই, তাহলে তারপরে কোশ্চেন দেখে নিই, হয়ে গেল। কী বলছে, উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কীভাবে পরিবর্তন হয়? উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, এখানেও লেখা আছে, আমি লিখে দেখিয়ে দিচ্ছি। উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, উষ্ণতা বাড়ালে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে। এই দেখো কী বলছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, উষ্ণতার পরিবর্তনে স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পরিবর্তন হয়, উষ্ণতা বাড়ালে সাধারণত এর হ্রাস পায়। দেখো এই ছোটো ছোটো কোশ্চেনগুলো সব বই আছে কিনা বলতে পারবো না, ঠিক আছে, এবং এটা সব বইটা খুঁজে পাওয়া মুশকিল, ঠিক আছে, কারণ এখানে আমার এই সাঁতরা বইটা অতটা পরিষ্কার আসছে না, ঠিক আছে। সাঁতরা বইটা যদি দেখাই আমি তোমাদেরকে, এটা একটুখানি আনক্লিয়ার আসছে ছবিটা, ঠিক আছে, তো সেই জন্য বলে দিচ্ছি এগুলো মনে রাখবে। এই যখন লেখাও আছে দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের মধ্যে, মানে ছবিটা ক্লিয়ার আসছে না, আমরা দেখাচ্ছি না, ঠিক আছে, ছবিটা ক্লিয়ার আসছে না, আমরা অতটা দেখাচ্ছি না। এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পদার্থের প্রকৃতির উপর এবং বিকৃতির উপর নির্ভরশীল, উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পদার্থের স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কমে, ওই একই জিনিস লেখা আছে, ঠিক আছে, কোনো চাপের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হয়ে গেল তামার ইয়ং গুণাঙ্ক, এটা বলতে কী বোঝো? তামার ইয়ং গুণাঙ্ক এটা কী বলতে, এটা ছাপ প্রকাশন খুব ভালো করে দেওয়া আছে, তোমরা এটা এখান থেকে স্ক্রিনশট তুলতে পারো, ঠিক আছে। এই দেখো তামার ইয়ং গুণাঙ্ক স্পষ্ট ক্লিয়ার লেখা আছে যে তামার ইয়ং গুণাঙ্ক, এত বলতে কী বোঝো? তামার ইয়ং গুণাঙ্ক এর অর্থ হলো একটি তামার তারে একটি অনুদৈর্ঘ্য আছে, দেখতে পাচ্ছ তো? আচ্ছা ভালো করে দেখো, তামার ইয়ং গুণাঙ্ক 1.26 × 10⁻12 9/সেমি স্কোয়ার, এর অর্থ একটি তামার তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদে প্রতি বর্গ সেন্টিমিটারে ক্ষেত্রফল 1.26 × 10⁻12 ডাইন বল প্রয়োগ করতে হয়, মানে এই বিকৃতি সৃষ্টি করতে গেলে এই পীড়ন বা বল প্রয়োগ করতে হয়, সেটাই হচ্ছে তামার এত গুণাঙ্ক, ঠিক আছে। এটা ছায়া প্রকাশনী কোশ্চেন, সাঁতরায় আছে কিনা আমি আবার দেখে নিচ্ছি, সাঁতরায় আছে কিনা আমি দেখে দিচ্ছি একবার, ঠিক আছে, সাঁতরায় আছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি একটুখানি, একটু ওয়েট করো, সাঁতরায় নেই, ঠিক আছে, তো ওখান দিয়ে করবে ছায়া প্রকাশনী থেকে, ঠিক আছে। তাহলে একটা ছায়া প্রকাশনী থেকে তোমার স্ক্রিনশট তুলে নাও। না আমি বলেছি যেটা হোক একটা থাকতে হবে, ঠিক আছে, যদি কোশ্চেনটা এসে থাকে, যদি কোশ্চেনটা ইম্পর্টেন্ট হয়, যেটা একটা থাকবে তাহলে সেটাই আমরা করবো। এখানে দেখো ছায়া প্রকাশনী দেওয়া আছে এবং রায়মার্টিনের কোশ্চেনও দেওয়া আছে, তাহলে এটা আমরা করে নেবো, এটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে, এটা স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। আমি এবার সরিয়ে দিলাম, এটা কিন্তু আমার পরীক্ষায় পড়েছিল, ঠিক আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট, ওই যে তামার ইয়ং গুণাঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় একবার পড়েছিল, দেখো, ঠিক আছে। তারপর কী বলছে, পয়সা অনুপাতের তাত্ত্বিক মান, ওই যে ওইটা পয়সা অনুপাত, সেম কেস, আর বলছি না, পয়সা অনুপাতের মানে ঋণাত্মক তাৎপর্য কিন্তু ওখানেই লেখা আছে, ঠিক আছে, পয়সা অনুপাতের ঋণাত্মক কেন হয় ওখানেই লেখা আছে, এই দেখো আবার দেখিয়ে দিচ্ছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি, পয়সা অনুপাত ওখানেই কেন লেখা আছে আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি পয়সা অনুপাতটা, এই যে পয়সা অনুপাত ঋণাত্মক কেন হয় দেখো এখানে স্পষ্ট ক্লিয়ারলি লেখা আছে, বলছে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখানো যায় যে অনুপাতের সর্বোচ্চ মান +½ এবং সর্বনিম্ন মান -1, কিন্তু বস্তু অনুদৈর্ঘ্য প্রসারণের ফলে পার্শ্বীয় প্রসারণ ঘটলেই, ঠিক আছে, পার্শ্বীয় প্রসারণ ঘটলেই কী বলছে, পার্শ্বীয় প্রসারণ ঘটলেই পয়সা অনুপাত ঋণাত্মক হওয়া সম্ভব, বাস্তবে এরূপ কোনো পদার্থের অস্তিত্ব নেই, সেই জন্যই পদার্থের ক্ষেত্রে মাইনাস চিহ্ন আসে না। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো, আচ্ছা সরি এখানে দেখো ভালো করে, এখানে কেটে গিয়েছিলো, এবার দেখো, এই যে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে অনুপাতের সর্বোচ্চ মান +½ এবং -1, কিন্তু বস্তুর অনুদৈর্ঘ্য প্রসারণের ফলে পার্শ্বীয় প্রসারণ ঘটলেই পয়সনের অনুপাতে ঋণাত্মক হওয়া সম্ভব, বাস্তবে এরূপ কোনো পদার্থের অস্তিত্ব নেই, তাই ব্যবহারিক ক্ষেত্রে সব পদার্থের পয়সা অনুপাতের মান 0 এবং +½ মধ্যে থাকে, ঠিক আছে। এটা ছাপা কোশ্চেনটা আছে, সাঁতরাতেও আছে, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো করে বেরিয়ে যাচ্ছি, আমার সময় অনেক চলে যাচ্ছে, ঠিক আছে, তোমাদের কোশ্চেনগুলো বেশি হচ্ছে না, তোমাকে সব কোশ্চেনগুলো করতে হবে। তবে স্প্রিং এদের হয়ে গেল পয়সা অনুপাতের ঋণাত্মক। 13 স্প্রিংয়ের বল ধ্রুবক বলতে কী বোঝো, এর দ্বারা স্প্রিংয়ের কোন ধর্ম প্রকাশ পায়, ঠিক আছে, ওই যেটা আমি স্প্রিংয়ের ছবি রেখে দেখালাম সেইটা হচ্ছে, কিন্তু সেটাই হবে, আর কি হবে তোমার এখানে ওইটা গেলে ওটা লেখাটা দেখাতে হবে, ঠিক আছে। এই যে স্প্রিংয়ের বল ধ্রুবক, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাঁতরা, এটা হচ্ছে শ্রেণী সমবায়, এই দেখো লেখা আছে শ্রেণী সমবায়, আমি ছায়াটা দেখাচ্ছি আবার আগে, আর দেখো সমান্তরাল সমবায়, ঠিক আছে। আর এইটা আগেরটা করলাম, এই যে এইটা হয়ে গেল। এবার দেখো কী বলছে, বলধ্রুবক কাকে বলে, দেখেন স্পষ্ট লেখা আছে বলধ্রুবক, যে কি স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রযুক্ত বলকে স্প্রিংয়ের বলধ্রুবক বলা হয়, তার মান হচ্ছে এইটা, ব্যাস আর কিচ্ছু নয়। তার এই বলধ্রুবকের একক হচ্ছে এই যে দিয়ে দিয়েছে, সিজিএস পদ্ধতি হচ্ছে ডাইন/সেমি, এফপিএস পদ্ধতি হচ্ছে পাউন্ড/ফুট, এসআই পদ্ধতি হচ্ছে নিউটন/মিটার। এটা হলো ছায়া প্রকাশনী। যদি তোমার সাঁতরা দেখতে চাও,
যদি তোমরা সাঁতরা দেখতে চাও আমি সাঁতরা দেখিয়ে দিচ্ছি। এই দেখো স্প্রিং সাঁতরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? স্প্রিংয়ের আমি সাঁতরা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে স্প্রিংয়ের সাঁতরা, এই যে স্প্রিং দেখতে পাচ্ছ, স্প্রিং, এই যে স্প্রিং দেওয়া আছে দেখতে পাচ্ছ, এই যে স্প্রিং দেওয়া আছে, এই যে স্প্রিং, এই যে স্প্রিং, এই যে স্প্রিং, দেখো এইটা এই দেখো শ্রেণী সমবায় যুক্ত, ঠিক আছে? শ্রেণী সমবায় যুক্ত আছে এটা, আর এটা সমান্তরাল সমবায় যুক্ত আছে। আর এই যে বল ধ্রুবক, স্প্রিংয়ের বল ধ্রুবক, তার একক দিয়ে দিয়েছে, এই যে ডাইন পার সেমি, সেমি পার সেমি। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তো পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো ওখানে এটা হয়ে গেল সদরটা, চিত্রে প্রদর্শিত দ্বন্দ্বের ফর্ম। দেখো এই যে দৈর্ঘ্য বৃদ্ধি পরিমাণ কত, এলটা বার করতে বলেছে, ঠিক আছে? জ্যাক সেম ছবি দেখতে পাচ্ছ তো, যে স্প্রিং দেখাচ্ছিলাম সেরামই লেখা আছে। আচ্ছা সরি আমি একটা কোশ্চেন বাদ দিয়ে গেছি, সরি আমি একটা কোশ্চেন বাদ দিয়ে গেছি, সরি কোশ্চেন বাদ দিয়ে গেছি আমি। 13টা হয়েছিল না, 14টা হবে, 14টা। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে, স্থিতিস্থাপক সীমা কাকে বলে? দেখো দুটি পরীক্ষা পড়েছে। এটা আমি আগে ছায়া প্রকাশনীটা দেখিয়ে দিই, ছায়া প্রকাশনীটা দেখিয়ে দিই, তাতে পুরো ক্লিয়ারলি দেওয়া আছে। ছায়া প্রকাশনীটাকে দেখিয়ে দিই, এই সংজ্ঞাগুলো কাকে বলে। এই দেখো ছায়া প্রকাশনী খুলবেই প্রথমের দিকেই আছে, ছায়া প্রকাশনীর প্রথমের দিকেই আছে কি, পূর্ণ দৃঢ় বস্তু বা প্লাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বা পারফেক্টলি ইলাস্টিক বডি, আর স্থিতিস্থাপক সীমা, এই দেখো স্থিতিস্থাপক সীমা, তারপর প্লাস্টিক বস্তু, পূর্ণ প্লাস্টিক বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে হয়ে গেল। আর আংশিক স্থিতিস্থাপক বস্তু, ব্যাস পুরো ক্লিয়ারলি এখানে দেওয়া আছে। এবার সাঁতরা দেখতে চাও, সাঁতরাতেও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সাঁতরাতে যদি দেখতে চাও, সাঁতরাতেও আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমের দিকেই খুলবে, প্রথমের দিকে চলে যাবে, প্রথমের দিকে দেখো, প্রথমের দিকে ক্লিয়ার করে দেওয়া আছে। প্রথমে যাবে, এই দেখো স্থিতিস্থাপক সীমা দেখতে পাচ্ছ তো, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, আংশিক স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ নমনীয় বস্তু বা অস্থিতিস্থাপক বস্তু ক্লিয়ারলি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সাঁতরা এবং ছায়া দুটো জায়গাতেই দেওয়া আছে। হয়ে গেল, ওই কোশ্চেন আমাদের নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। এবার পরের কোশ্চেন আমরা চলে যাই। হয়ে গেল, বলছি প্রমাণ করা হচ্ছে ইয়ং গুণাঙ্ক এইটা সমান এমজিএল। ইয়ং গুণাঙ্ক বার করতে হবে, কীভাবে ইয়ং গুণাঙ্ক বার করে এটা দেখে নাও। ইয়ং গুণাঙ্ক কীভাবে বার করে দেখে নাও, ঠিক আছে? ইয়ং গুণাঙ্ক কীভাবে বার করে দেখে নাও, ভালো করে দেখবে, আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ইয়ং গুণাঙ্ক কীভাবে, এটা পরীক্ষা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? তো ইয়ং গুণাঙ্ক কীভাবে বার করে দেখে নাও। দেখো আশা করি দেখতে পাচ্ছ। তো ফার্স্টে লিখবে, ধরো ইয়ং গুণাঙ্ক কী জিনিস, ইয়ং গুণাঙ্ক তো দৈর্ঘ্য গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক মানে হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রে বোঝায়, ইয়ং গুণাঙ্ক হচ্ছে দৈর্ঘ্য ক্ষেত্রে বোঝায়, ঠিক আছে? ধরো এখানে একটা আমার আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এরকম একটা আমার কী আছে, ধরো একটা একটা তার আছে, তার ঠিক আছে, তার দৈর্ঘ্য হচ্ছে এল, মানে এইখান থেকে এই দূরত্ব দৈর্ঘ্য হচ্ছে এল। বোঝা গেছে? দেখতে পাচ্ছ তো? এবার ধরো এখানে একটা এমজি ভর দিয়ে দিলাম, এখানটা কি এমজি ভর দিলাম, তাহলে নিচের দিকে কাজ করবে তো, তাহলে দৈর্ঘ্যটা একটু বেড়ে যাবে, এই দৈর্ঘ্য একটু বাড়বে, তাহলে দৈর্ঘ্য ধরো এরম বেড়ে গেছে, দৈর্ঘ্যটা ধরো এরম ছিল তো, এখান থেকে বেড়ে এতটা বেড়ে গেছে, আর ভরটা ধরো এখানে নেমে গেছে, ঠিক আছে? দৈর্ঘ্যটা ধরো এতটা বেড়ে গেছে, এখান থেকে এতটা বেড়ে গেছে, আর ভরটা ধরো এরম জায়গায় নেমে গেছে, ঠিক আছে? তাহলে কী হবে ব্যাপারটা, তাহলে ব্যাপারটা তারটা এরম হয়ে যাবে, তাই তো? তারটা একটু দৈর্ঘ্যটা বেড়ে যাবে, আর ভরটা ধরো এখানে নেমে গেছে। আচ্ছা এখানে নয়, এখানে এসে গেছে ধরো, এইটায়, এটা নয়, ঠিক আছে? এটা কিছু নয়, ভুলে যাও এইটা, ঠিক আছে? এই বললাম এত দূর বেড়ে গেছে, তাহলে কী হলো, এর দৈর্ঘ্য কত ছিল, এর দৈর্ঘ্য ছিল এল, এটা ধরো বেড়ে গেছে, এইখান থেকে এতটা বেড়ে গেছে কত, এল বেড়ে গেছে, আর টোটাল কত হয়ে গেছে, তাহলে এখান থেকে এত পর্যন্ত ক্যাপিটাল এল প্লাস স্মল। বোঝা গেছে? মানে দৈর্ঘ্য ছিল হচ্ছে ক্যাপিটাল এল এতটা, বেড়ে এই যে ভরটা দিয়েছি তাহলে বেড়ে গেছে এইটুকু, স্মল এল বেড়ে গেছে, হ্যাঁ? তাহলে টোটাল বেড়ে গেছে কত, টোটাল হয়ে গেছে কত, এল, এখানে ছিল এল, এটা তাহলে এল, তাহলে এল প্লাস এল ডেল এল, পুরোটা হচ্ছে এল প্লাস এল, ঠিক আছে? মানে ক্যাপিটাল এল প্লাস স্মল এল। আর এটা নিচের দিকে কাজ করছে, কী কাজ করছে, এমজি কাজ করছে, নিচের দিকে কী কাজ করছে, এমজি, মানে ভরটা এম, আর নিচের দিকে জি কাজ করছে, ভর হচ্ছে এম, নিচের দিকে জি, মানে গ্র্যাভিটেশন বা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করছে, ঠিক আছে? বোঝা গেছে? এবার তাহলে লিখবে, কী লিখবে, দেখো প্রমাণ করতে গেলে এভাবে লিখতে হবে তোমাদেরকে, লিখবে যে প্রাথমিক দৈর্ঘ্য, দেখে যেমন যেমন লিখেছি পুরো দেখে লিখে যাবে, ঠিক আছে? প্রাথমিক দৈর্ঘ্য লিখবে কি, ক্যাপিটাল এল, ঠিক আছে? ক্যাপিটাল এল। এবার লিখবে এম ভরের বস্তু ঝোলানো হলো, এম ভরের, হ্যাঁ এটা লিখবে তারের প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে? এটা তার তো ছিল একটা তার, ঠিক আছে?
তামার তার বা লোহার তার যা কিছু হতে পারে। তো তারের প্রাথমিক দৈর্ঘ্য এল। এম ভরের বস্তু ঝোলালে দৈর্ঘ্য বৃদ্ধি, দেখবে এম ভরের বস্তু ঝোলালে দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়, স্মল এল পরিমাণ বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে কি লিখবে? এবার লিখবে অনুদৈর্ঘ্য বিকৃতি। কি লিখবে? অনুদৈর্ঘ্য, অতএব অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বিকৃতি লিখবে। অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি প্রাথমিক দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য। বোঝা গেছে? অনুদৈর্ঘ্য বিকৃতি সমান দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো? আচ্ছা, অন্য কালতে ইউজ করছি। হ্যাঁ, দৈর্ঘ্য বৃদ্ধি কত হয়েছে? দৈর্ঘ্য বৃদ্ধি তো এল হয়েছে, স্মল এল। আর প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? ক্যাপিটাল এল। বুঝে গেছে? তাই তো? হ্যাঁ, ওটাই তো ছিল, আর তো কিছু নয়। তারপর লিখবে পীড়ন। তবে অনুদৈর্ঘ্য পীড়ন, এটা হলো অনুদৈর্ঘ্য বিকৃতি, বা লিখবে অনুদৈর্ঘ্য পীড়ন। অনুদৈর্ঘ্য পীড়ন কি লিখবে তাহলে? অনুদৈর্ঘ্য পীড়ন সময় কী হবে? প্রযুক্ত বল, লিখে ছোটো করে লিখে দিচ্ছি, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ঠিক আছে, সমান কী হবে? এফ বাই এ। এফ বাই এ। বোঝা গেছে? হলো? এবার লিখবে ইয়ং গুণাঙ্ক। কী বার করতে পারবে? ইয়ং গুণাঙ্ক বার করতে হবে। এবার অতএব, এখানে লিখবে অতএব ইয়ং গুণাঙ্ক। ইয়ং কী লিখবে? লিখবে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক সমান কী হবে? এইটা বাই এইটা, মানে অনুদৈর্ঘ্য বিকৃতি। ইয়ং গুণাঙ্কের সূত্র কি? অনুদৈর্ঘ্য বিকৃতি, তাই তো? সরি, ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন। সরি, ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে, দেখো ভালো করে দেখো, ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে পীড়ন বা বিকৃতি। তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। বোঝা গেছে? ইয়ং গুণাঙ্কের সূত্র হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য পীড়নটা কি? এফ বাই এ, তাই তো? এ দেখো, এফ বাই এ, আচ্ছা সমান ছিল এখানে। আর অনুদৈর্ঘ্য বিকৃতি কি? এই যে এল বাই এল। ঠিক আছে, আর অনুদৈর্ঘ্য ইয়ং গুণাঙ্কটা আমরা সবসময় ওয়াই দিয়ে লিখি। কী দিয়ে লিখি? ওয়াই দিয়ে লিখি, ওয়াই। মনে থাকবে? তাহলে দেখো এবার কী করবে? তাহলে এখানে ওয়াই সমান কী হবে? ভালো করে দেখো, ওয়াই সমান কী হবে? এই যে এফ বাই এ আছে তো, আর নিচে আছে এল বাই এল। তাহলে এল বাই এলটাকে উপরে তুলে দাও। কী হবে দেখো? এফ বাই এতে আমি থাকলই, আর এল বাই এলটাকে উপরে তুললে উল্টে যাবে। মানে এই ক্যাপিটাল এলটা উপরে চলে যাবে আর স্মল এলটা নিচে চলে আসবে। মানে যেটা উপরে ছিল সেটা নিচে চলে এলো, আর যেটা নিচে ছিল সেটা উপরে উঠে গেল। বোঝা গেছে? তাহলে ওয়াই সমান কী হলো? এফ এল বাই এ ইন্টু এল, মানে এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। তো এটাই হলো ইয়ং গুণাঙ্ক। এটা ঠিক আছে? বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে যা দরকার তার স্ক্রিনশট তোলা। এখান থেকে ছবিটা আঁকবে। ঠিক আছে, এখান থেকে ছবিটা আঁকবে। একটু সোজাভাবে বুঝিয়ে দিয়েছি, খুব সোজাভাবে বুঝিয়ে দিয়েছি এটা। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এটা হয়ে গেল কি? আমাদের ইয়ং গুণাঙ্ক বেরিয়ে গেল। ঠিক আছে, আমরা তাহলে ইয়ং গুণাঙ্ক বার করা শিখে গেলাম। এবার আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। এবার আমরা চলে যাবো কোথায়? নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখব। নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। দেখো নেক্সট কোশ্চেনটা কী আছে। নেক্সট কোশ্চেনটা কী আছে? কত হয়ে গেল আমাদের? এইটা হয়ে গেল। কোথায় গেল? 15টা, যে প্রমাণ করো যে ইয়ং গুণাঙ্কের মান ওয়াই ইজিক্যাল টু এম জি এল বাই এল। এটা হয়ে গেল। তারপর 16টা, বল ধ্রুবকের এসআই এবং মাত্রা সমীকরণ। ওই যে বল ধ্রুবক একটু আগেই বলে দিলাম তো, যে প্রত্যেক বল ধ্রুবক ওই স্প্রিংয়ের কাছেই থাকে। 17টা, চিত্রে প্রদর্শিত দ্বন্দ্বটি ভরে এম, দৈর্ঘ্য এল, বৃদ্ধি দেখো। এইটা দেখো, এইটা বলছে, এটা তো ইয়ং গুণাঙ্কের মতনই। মানে এই ছবিটা বলছে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত, মানে স্মল এলটা কত। ঠিক আছে, তো এটা তো ইয়ং গুণাঙ্কের মতনই। মানে এখানে একটা বস্তু দিয়ে তার দেওয়া আছে, তার নিচে ভর দিয়ে দিয়েছে। ঠিক আছে, ভর দিয়ে বলছে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে। ঠিক আছে, সেইটা এখানে হচ্ছে পরিবর্তনটা কত, মানে স্মল এলটা কত। মানে দেখো এখানে হচ্ছে বলছে এই স্মল এলটা কত, এটাই বলছে। এখানে বলছে কি এই স্মল এলটা কত। এখান থেকে স্মল এলটা বার করতে পারবো তো ইজিলি।
তাহলে এখান থেকে কী লিখবে, এখান থেকে যদি স্মল এলটা বার করি, দেখো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করো, মানে স্মল এল ইন্টু এ ইন্টু ওয়াই, স্মল এল ইন্টু এ ইন্টু হচ্ছে ওয়াই, আর ওর দিকে এফ এল। তাহলে দেখো এরকম বেরোবে, এটাকে এই স্মল এলটাই বার করতে বলছে, দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এলটা তো দৈর্ঘ্য বৃদ্ধি, এই দেখো দৈর্ঘ্য বৃদ্ধি কত, দৈর্ঘ্য বৃদ্ধিটা স্মল এল আর প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল। এখানেই তো বলছে যে এই কোশ্চেনটা কী বলছে, দেখো দৈর্ঘ্য পরিবর্তন কত বা দৈর্ঘ্য বৃদ্ধি কত, বোঝা গেছে, সেটাই তো চেয়েছে, তার মানে স্মল এলটা চেয়েছে এখানে, ঠিক আছে। আমি আর পুরোটা করে দেখাচ্ছি না, তোমরা পুরোটা দেখে দেখে লিখবে, এটা ছবি তো দেওয়া আছে, ছবি তো দেওয়া আছে, সেটা দেখে দেখে লিখবে, ঠিক আছে, করে এটা বার করবে। তাহলে আমি এখানে ডাইরেক্ট লিখছি কি, এখান থেকে স্মল এলটা বার করে দিচ্ছি, দেখো কী হবে, পাশাপাশি কোনাকুনি গুণ করে দাও, মানে ওয়াই ইন্টু স্মল এল ইন্টু এ ইজিক্যাল টু কী বেরোবে, এফ ইন্টু ক্যাপিটাল এল। আমাকে কী বার করতে হবে, ঠিক আছে, এটা বের করতে হবে, আমার কী বার করতে হবে, স্মল এল বার করতে হবে, ইজিক্যাল টু তাহলে কী হবে, স্মল এলটাকে এদিকে রাখো, এখানটা স্মল এলটাকে এখানটা রাখো, বাকিগুলোকে এই ওয়াই আর এটাকে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে কী হবে, ওইদিকে তো এমনি আছে এফ এল, আর ওয়াইটা ওয়াই বাই এটা নিচে চলে যাবে, ওয়াই বাই এ নিচে চলে যাবে, বোঝা গেছে। দেখো স্মল এলটাকে এইদিকে রাখলাম, এই যে স্মল এলটাকে এদিকে রাখলাম, আর ওয়াই আর এটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, এদিকে গুণ আছে ওইদিকে ভাগ হয়ে যাবে, ওয়াই বাই এ ভাগ হয়ে গেল, বোঝা গেছে। তাহলে এল ইজিক্যাল টু কী হলো, তাহলে এল ইজিক্যাল টু এফ এল বাই ওয়াই এ, বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে, এখান পর্যন্ত রইলো, মানে এটা হয়ে গেল আর কি, ঠিক আছে। তো বাকি কোশ্চেনগুলো আমরা দেখে নিই। দেখো বাকি পরের কোশ্চেন কী বলেছে, পরের কোশ্চেন বলেছে চিত্তে এটা হয়ে গেল, এটাও হয়ে গেছে, ওটা একই জিনিসটা বলছে, যে দৈর্ঘ্য পরিবর্তন কত হবে, দৈর্ঘ্য পরিবর্তন স্মল এটা বেরিয়ে গেল। পয়সা অনুপাতে একক নেই কেন, কারণ পয়সা অনুপাত দুটি রাশি অনুপাতিক, পয়সা অনুপাত যেখানে লেখা আছে পুরো দেখে দেখে লিখে দেবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, পয়সা অনুপাত যেখানে লেখা আছে তো, ও সরি 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 সব খুলে যাচ্ছে, দেখো পয়সা অনুপাত যেখানে আছে সেখানে যাবে, ঠিক আছে, দেখো এই যে পয়সা অনুপাত আছে তো ওখানেই যাবে পয়সা অনুপাত, পয়সা অনুপাতে একক নেই কেন, এই দেখো স্পষ্ট এখানে ক্লিয়ার লেখা আছে, সাতটা ছায়া দুটো বই লেখা আছে, সাতটা ছায়া দুটো বই লেখা আছে, ঠিক আছে। তো এটা আমি আর পড়লাম না, হয়ে গেল আমাদের পয়সা অনুপাতে একক নেই কেন, 18 19 কী বলছে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কোন কোন বিষয় নির্ভর করে, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান ওই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যেখানটা ছিল, স্থিতিস্থাপক গুণাঙ্ক যেখানটা ছিল, কোথায় ছিল, ও স্থিতিস্থাপক গুণাঙ্ক কোনখানে ছিল, এই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে ছিল, এই তো স্থিতিস্থাপক গুণাঙ্ক এখানে, তো কিসের উপর নির্ভর করে, দেখো পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে আর উষ্ণতার উপর নির্ভর করে, তাই তো, উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, তার উপর নির্ভর করে, কার প্রথম হলো পদার্থের প্রকৃতি আর উষ্ণতা, হয়ে গেল। আর দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে সমমাত্রীয় একটি ভৌত রাশির নাম, এটা মনে রাখবে, আমি একটু লিখে দিচ্ছি, সমমাত্রীয় ভৌত রাশি ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, দেখো এটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে লিখে দিয়েছি এই কোশ্চেনটা, স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে সমমাত্র একটি ভৌত রাশির নাম মনে রাখবে ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে, কারণ স্থিতিস্থাপক গুণাঙ্কের সূত্রের সঙ্গে এই সূত্রটা মিল আছে, এই জন্য এটা সমমাত্র রাশি। সমমাত্র রাশি কাকে বলে আমি বলতে বলিনি, এবার মাত্রা কেন বোঝালাম, বুঝিয়ে কি এই সূত্রের সঙ্গে সূত্র মিল আছে, মানে এটাও প্রযুক্ত বল বাই এফ, এটা প্রযুক্ত বল বাই এফ, ওই জন্য এটা হয়ে যাচ্ছে, মানে এটাও এটা বিকৃতি বাই পীড়ন, এটা বিকৃতি বাই পীড়ন, সেই জন্য ওটা কি ইয়ং মডুলাসটা বা ইয়ং গুণাঙ্কটা স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে মিল আছে, ঠিক আছে, বোঝা গেছে। বস্তুর আকৃতি পরিবর্তন হলে কোন ধরনের পীড়াঙ্ক হয়, বস্তুর আকৃতি পরিবর্তন মানে ইয়ং গুণাঙ্ক বা অনুদৈর্ঘ্য বিকৃতি পরিবর্তন হয়, ঠিক আছে। বস্তুর আকৃতি পরিবর্তন হলে কোন পীড়ন উদয় হয়, মানে বস্তুর আকৃতি পরিবর্তন হলে অনুদৈর্ঘ্য বা ইয়ং মডুলাসের পরিবর্তন হয়, ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্কের পরিবর্তন হয়, ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্কের পরিবর্তন হয়, ইয়ং মডুলাস বা এই দুটো কোশ্চেন সেম, একই জায়গায় একই রকম, ঠিক আছে, মানে একই উত্তর আর কি। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও, দেখো একই দোকান দেরে বা ইয়ং গুণাঙ্ক বার করো সেম, ঠিক আছে। তো এটা দিচ্ছে আবার দিয়েছে, দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা, আমি সাঁতরাটা দেখিয়ে দিচ্ছি ইয়ং গুণাঙ্ক, এই যে ইয়ং গুণাঙ্ক দেখতে পাচ্ছ, আর যদি ক্যালকুলেশন বার করো আমি করে দিয়েছি, নাহলে আমার খাতা দেখবে, ঠিক আছে। আর সাঁতরা বই দেখিয়ে দিই তোমাদেরকে, সাঁতরার বইটা দেখিয়ে দিই, এই যে এই যে ইয়ং গুণাঙ্ক, এই যে বিভিন্ন প্রকার বিকৃতি পীড়ন, অনুদৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে। এই যে ইয়ং গুণাঙ্ক দেখতে পাচ্ছ, ইয়ং গুণাঙ্ক এটা সাঁতরা ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে, সেইগুলি দেখে দেখে লিখে দেবে কাকে বলে, ঠিক আছে, এই যে এমজি এর ওটা বার করে দিলে হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু নেই, ঠিক আছে। তারপরে কোশ্চেন কি বলছে, উষ্ণতা বাড়লে ইয়ং গুণাঙ্কের কী পরিবর্তন হয়, সেম জিনিস, হুকসের সূত্রে বা স্থিতিস্থাপক গুণাঙ্কে যা পরিবর্তন হয় ইয়ং গুণাঙ্ক সেম পরিবর্তন হয়, কেন, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে সমমাত্রীয় রাশি সেই জন্য, তাহলে কী হবে, উষ্ণতা বাড়ালে ইয়ং যেমন স্থিতিস্থাপক গুণাঙ্ক কমে, তেমনি উষ্ণতা বাড়ালেও ইয়ং গুণাঙ্ক কমবে, বোঝা গেছে।
হলো। তারপর হচ্ছে একটি তারকে দুটি ভাগে ভাগ করা হলো, এই অঙ্ক থেকে ওই সেম জিনিস। আচ্ছা বলে দিচ্ছি, এখানে ওই কোশ্চেনগুলো আমাকে লিখে দিই, তোমার সুবিধা হবে। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, ঠিক আছে, লিখে দিচ্ছি, ওয়েট কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলুন, আমি কোশ্চেনগুলো ছোটো ছোটো করে লিখে দিচ্ছি, ছোটো ছোটো করে লিখে দিচ্ছি, ঠিক আছে, ছোটো ছোটো করে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, আমি কোশ্চেন উত্তর লিখে দিচ্ছি। ওয়েট কোশ্চেন আমি লিখে দিচ্ছি, উত্তরগুলো লিখে দিচ্ছি। পেন কোথায় গেল? পেন দেখো 19-এর উত্তরটা হবে কোথায় গেল? পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, পদার্থের প্রকৃতি আর উষ্ণতা। দেখো 19-এরটা দেখে নাও। ও সেট, ক্যামেরাটা নড়ে গেল। দেখো 19-এরটা কী বলছে দেখেন একবার, স্থিতিস্থাপক গুণাঙ্কের মান কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি বলে দিয়েছিলাম, তবে আবার লেখাটা দেখে দিচ্ছি। দেখো পদার্থের প্রকৃতি আর উষ্ণতার উপর নির্ভর করে, ঠিক আছে, বোঝা গেছে। 19-এরটা। 20-টা কী বলছে? 20-টা বলছে স্থিতিস্থাপকের সঙ্গে সমমাত্রীয়। আমি লিখে দিচ্ছি 20 এ হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে সমমাত্রীয়, স্থিতিস্থাপক গুণাঙ্ক তার সঙ্গে কী বলছে? সমমাত্রীয়, তার সঙ্গে সমমাত্রীয়। কী বললাম? ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। দেখলাম ছোটো করে লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে কি? স্থিতিস্থাপক গুণাঙ্কের সঙ্গে সমামাত্র হচ্ছে ইয়ং গুণাঙ্ক, ঠিক আছে। আমি দাগ নাম্বার দিচ্ছি আর উত্তরটা লিখে দিচ্ছি, ঠিক আছে, বোঝা গেছে। বিয়েরটা কী বলছে? ইয়ং গুণাঙ্ক কোথায় গেল? বস্তুর আকৃতি পরিবর্তন হলে কোন পীড়নের উদ্ভব হবে? অনুদৈর্ঘ্য পীড়ন। বিয়েরটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। বিয়েরটা কী হবে তাহলে? অনুদৈর্ঘ্য পীড়ন। বিয়েরটা কী হবে দেখো না, অনুদৈর্ঘ্য পীড়ন। বিয়েরটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন। বিয়েরটা হবে কোন পীড়ন উদ্ভূত হয়? বিয়েরটা হবে অনুদৈর্ঘ্য পীড়ন, ঠিক আছে। 20 হয়ে গেল। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা আমি লিখলাম না, দরকার নেই। উষ্ণতা বাড়ালে 22-এরটা করে দিচ্ছি। ইয়ং গুণাঙ্কের সংজ্ঞা দাও, একই তারা ওটা বইয়ে দেওয়া আছে, ওই দুটো বলে দিলাম। এই দুটো তো বলেই দিলাম, বইয়ে দেওয়া আছে। 21-এরটা। 22-এরটা কী বলছে? 22-এরটা বলছে ছোটো, উষ্ণতা বাড়ালে ইয়ং গুণাঙ্কের কী পরিবর্তন হয়? ইয়ং গুণাঙ্ক কী হবে বললাম? 22-এর এই হবে, ইয়ং গুণাঙ্ক কমবে। উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতা বাড়ছে, তাহলে কি হবে? ইয়ং গুণাঙ্ক কমবে, ইয়ং গুণাঙ্ক কমবে। 22-এর এটা হচ্ছে ইয়ং গুণাঙ্ক কমবে, 22-এর এই হচ্ছে ইয়ং গুণাঙ্ক। দেখো উষ্ণতা বাড়ছে, 22-এর ইয়ং গুণাঙ্ক কমবে, ঠিক আছে, বোঝা গেছে। 22-এর 22-এর বি কী বলছে? একটি তারকে দুটি ভাগে ভাগ করলো, প্রতিটি ভাগে ইয়ং গুণাঙ্কে কী পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে 22-এর বিটা কি দেখে নাও? 22-এর বি হচ্ছে কোনো পরিবর্তন হবে না। তুমি তোমার কাছে যত ভাগই কাটো, তারটা আছে এরকম, ঠিক আছে, তুমি এই কেটে দুটো ভাগে ভাগ করলে, এই দিকটা ভাগ, এই দিকটা ভাগ, কি কোনো পরিবর্তন হবে না। এই তারটাকে কেটে দুটো ভাগে ভাগ করলে কোনো পরিবর্তন হবে না, ইয়ং গুণাঙ্কের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কথা হলো 22 হয়ে গেল। 22 হয়ে গেল। 23 কী বলছে দেখতে পাচ্ছ? বলছে আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে কী বলা হয়? সংনমনতা বলা হয়। 23-এরটা হবে, 23-এরটা হবে, 23-এর এই হবে আয়তন বিকৃতি অনন্যক। দেখো আয়তন বিকৃতি বলে দিচ্ছি, আয়তন বিকৃতি এর অনন্যক, অনন্যককে বলা হয় সংনমনতা। কী বলা হয়? দেখো এই বইয়ে লেখা আছে, ক্লিয়ারলি আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো আয়তন বিকৃতি যে সংনমনতা বলা হয়, এই দেখো আয়তন বিকৃতি অনন্যক, অনন্যক মানে 1/, অনন্যক মানে 1/, এই দেখো আয়তন বিকৃতি বলা হয় সংনমনতা। এই জোরে দেখে নাও, আয়তন বিকৃতি এইটা। আর 23-এর এটা কি? আয়তন বিকৃতি অনন্যককে কী বলা হয়? সংনমনতা, ঠিক আছে। তো এখানে দেখো অনন্যক মানে হচ্ছে 1/, অনন্যক মানে 1/, ঠিক আছে। মানে আয়তন বিকৃতি অনন্যক হচ্ছে সংনমনতা, অনন্যক হচ্ছে 1/, আয়তন বিকৃতি, বোঝা গেছে। আর কিচ্ছু এখানে করার নেই, সিম্পল, এগুলো বইয়ে দেওয়া আছে। সংনমনতা কাকে বলে এইসব পড়বে না পরীক্ষায়, ঠিক আছে। এবার দেখো এটা কী বলছে, এটা আবার পরীক্ষা বলছে, কী বলছে ভালো করে দেখবে। এই কোশ্চেন দেখো আয়তন বিকৃতি আয়তন বিকৃতি গুণাঙ্কের অনন্যকে কী বলা হয়? সেটা মান 1, সেটা মান হচ্ছে 1। আর ওয়াই কে সিগমা এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্পর্কটি লেখো, শুধু লিখতে পারো সম্পর্কটা, সেটা হচ্ছে 1। তাহলে শুধু সম্পর্কটা লিখে দেবো, ঠিক আছে। শুধু কী করবো? 23-এর বিয়েরটা সম্পর্কটা লিখে দেবো। 23-এর সম্পর্কটা দেখো এখানে দেওয়া আছে, সম্পর্ক এখানে ক্লিয়ারলি লেখা আছে। এই দেখো সম্পর্ক এখানে ক্লিয়ার লেখা আছে, আর কিচ্ছু করতে হবে না। এই দেখো সম্পর্ক লেখা আছে ওয়াই কে সিগমা সম্পর্ক হচ্ছে ওই প্রথমেরটা, ওয়াই ইজ ইকুয়াল টু 3k ইন্টু 1 - 2 সিগমা, 1 - 2
সিগমা, বোঝা গেছে 3k ইন্টু 1 - 2 সিগমা। সম্পর্কটা শুধু লিখে দেবে এইটা, y ইজ ইকাল টু 3k ইন্টু 1 - 2 সিগমা। সম্পর্ক লিখতে বলেছে, দেখো এখানে কিন্তু সম্পর্ক, দেখো এই বইটাতে পর্যন্ত সম্পর্কটা শুধু লিখে দিয়েছে, কোনো প্রমাণ করতে হয়নি, বোঝা গেছে, কোনো প্রমাণ করতে হয়নি, হয়ে গেল। যাদের বই সব বই আছে, ঠিক আছে, আমি তুমি উত্তরটা লিখেছি, তোমরা দেখে নাও। সাঁতরায় যদি না থাকে তোমার উত্তরটা দেখে নাও, এটা উত্তরটা সংগমত, ঠিক আছে। তবে আমি সাঁতরায় উত্তর আছে, সাঁতরায় আছে সম্পর্ক, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, সাঁতরায় দেখিয়ে দিচ্ছি, সাঁতরায় যে তোমাদের আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সম্পর্কটা দেওয়া আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো ওয়েট করে আমি দেখিয়ে দিচ্ছি। ছিল ঠিক আছে, হয়তো এই মুহূর্তে আমি খুঁজে নাও পেতে পারি। এই দেখো এখানে দেওয়া আছে, সাঁতরা বই খুলবে, এখানে দেওয়া আছে, দেখো এই যে ওয়াই কে সিগমা, দেখতে পাচ্ছ, একটু হিজি বিজি হয়ে গেছে, ওয়াই কে সিগমা, ওয়াই নিউ সিগমা, ওয়াই নিউ, এগুলো দেওয়া আছে, ঠিক আছে, সব বইতে দেওয়া আছে, ঠিক আছে। দেখো প্রমাণ কেউ করেনি, শুধু বার করে দিয়েছে, আর ওগুলো পরীক্ষা পড়বে না, প্রমাণ পরীক্ষায় পড়বে না, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি বলছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে পয়সা অনুপাত কেবল তো পথের প্রকৃতি মনে করে, এটা ব্যাখ্যা, ঠিক আছে, এটা বইতে দেওয়া আসতে হবে, পয়সা খুলে দেখবে, এটা ক্লিয়ারলি বইতে দেওয়া আছে, পয়সা অনুপাতের নিচে দেওয়া আছে, পয়সা অনুপাতের নিচে দেওয়া আছে, দেখতে দিচ্ছি একবার, আমি ছায়াটাকে দেখিয়ে দিচ্ছি, সুবিধা হবে। এই পয়সা অনুপাত খুলবে, ঠিক আছে, পয়সা অনুপাত খুলবে, দেখো পয়সা অনুপাত পথে, দেখো এইটা এটা পথের অনুপাত কেবল তো পথের প্রকৃতির উপর নির্ভর করে, উপাদানের উপর নির্ভর করে, দুটি বিকৃত অনুপাত বলে এটি সংখ্যা মাত্র, এর কোনো একক বা মাত্রা নেই। অনুপাত কেবলমাত্র একটি পদার্থের বৈশিষ্ট্য, কঠিন পদার্থের বৈশিষ্ট্য, তরল বা গ্যাসের ক্ষেত্রে পয়সন অনুপাতের অর্থহীন। পয়সন অনুপাত স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, কারণ এটি পীড়ন ও বিকৃত অনুপাত নয়, এটি একটি স্থিতিস্থাপক ধ্রুবক, বোঝা গেছে। এটা দেখে লিখে দিলেই হয়ে যাবে, সব বইয়ে দিয়ে আছে, ঠিক আছে। না থাকলে একটা স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। আর লাস্ট কি বলছে, দেখো এবার দেখো স্টার কমে গেছে, আমি বলছি এত পর্যন্ত স্টার ছিল, এবার দেখো স্টার কমে গেছে, দেখো এটা স্টার আছে, স্টার তো নেই, এটা তো দেখে নিই এবার L1 L2 R1 ব্যস্ত বিশিষ্ট একটি একই ভারে প্রসারিত করা হলো। কী বল, দেখো দুটো তার, ঠিক আছে, R1 বিশিষ্ট ব্যতীত দুটো তারকে একই ভর দিয়ে প্রসারিত করা হলো, এদের ইয়ং গুণাঙ্ক লেখো, ঠিক আছে। আমি এটা করে দিচ্ছি, একটু দেখে নাও, ঠিক আছে। এই ওই যে দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা কত, দুটো অনুপাত, যেটা একটু আগে বার করলাম, যে এইটা দেখো এখানে ইয়ং গুণাঙ্ক বলেনি, বলছে এই যে দৈর্ঘ্য বৃদ্ধিটা কত, এই এলটা বার করতে হবে, কিন্তু এখানে দুটো এল বার করতে হবে, ঠিক আছে। আর একটা দিয়ে দিচ্ছে, মানে এখানে ক্ষেত্রফল তো ছিল, এই যে ক্ষেত্রফল ছিল, এর জায়গায় কি লিখতে বলছে, দেখো স্কোয়ার লিখতে বলছে, স্কোয়ার, এই যে ক্ষেত্রফল ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে কী হবে, ওই স্কোয়ারটা লিখতে হবে খালি, মানে আটটা খালি লিখতে হবে, এক্সট্রা খালি আর লিখতে হবে, আর কিছু লিখতে হবে না, ঠিক আছে, স্মল আরগুলো লিখতে হবে, তাহলে সেটা আমরা লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা এখানে দেখে নাও কী আছে, দেখে নাও, এখানেই দেখে নাও, এই যে আমার সূত্রটা কী ছিল, এই সূত্রটা এটা ছিল যে এল ইজিক্যাল টু কি, এল ইজিক্যাল টু এফ ইন্টু ক্যাপিটাল এল বাই কি ওয়াই ইন্টু এ, তাই তো, এটা বলেছে, আর কিছু নয়। তাহলে একটা হবে কি, একটা হবে L1 বলেছে, একটা L2 বলেছে, আর তো কিছু বলেনি। এবার দেখো এটা আমি লিখছি, তাহলে এফের জায়গায় তো এফই থাকলো, এর জায়গায় এলই থাকলো, কিন্তু ওয়াইয়ের জায়গায় ওয়াই থাকলো, এই এর জায়গায় ছিল R1 দিয়েছিল, তাহলে কী হবে পাই আর স্কোয়ার, মানে ক্ষেত্রফল কী হবে পাই R1 স্কোয়ার, বোঝা গেছে, এটাই তফাৎ, আর কিচ্ছু নেই, হয়ে গেল। আর L2 জায়গায় কী হবে, দেখো শুধু এই মানে L1 জায়গায় L2 আর R1 জায়গায় R2 হবে, আর কিছু তফাৎ নেই। তাহলে এফ ইন্টু এল বাই ওয়াই ইন্টু পাই R2 তার স্কোয়ার, বোঝা গেছে আশা করি। এবার খালি কী বলেছে, খালি অনুপাত, এটা বাই এটা, অনুপাত মানে এটা বাই এটা, অনুপাত মানে এইটা বাই এইটা, এখন লিখে দিচ্ছি এখানে, দেখো অনুপাত মানে হচ্ছে অনুপাত মানে এইটা বাই এইটা, যেটা বলবে সেটা বাই সেটা, লিখবে L1 বাই L2, ঠিক আছে, অনুপাত মানে এইটা বাই এইটা। তাহলে এইটা মানে কত, দেখো এটা কত লেখা আছে, এফ এল বাই ওয়াই পাই R1 স্কোয়ার, ঠিক আছে। আর এটা করে দাও বাই এফ এল বাই ওয়াই পাই R2 স্কোয়ার, বোঝা গেছে। ব্যাস, এবার কী করবে, নিচে আছে তো, এটা ওপরে আছে, তো ওপরটা ওপরে থাক, নিচেরটাকে ওপরে তুলে দাও, ওপরে উঠে গেলে এটা উল্টে যাবে, উপরে গেলে এটা উল্টে যাবে, বোঝা গেছে। এটা ছিল 2, এটা হচ্ছে 1, দেখতেই পাচ্ছ। তাহলে কী লিখবে, সিম্পল লিখবে, হ্যাঁ দেখো কী লিখবে, ওপরে কী আছে, এফ এল বাই ওয়াই পাই R1 স্কোয়ার, আর এটা কী বললাম, এটা উল্টে যাবে, উপরে গেলে উল্টে যাবে, তাহলে এটা নিচে চলে আসবে, এফ এল উপরে হয়ে যাবে ওয়াই পাই R2 স্কোয়ার, বোঝা গেছে। তাহলে কাটাকুটি করে দাও, সিম্পল কাটাকুটি করো, দেখো এখানে এফ এল কেটে গেল, হ্যাঁ এখানে ওয়াই কেটে গেল, এখানে পাই কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো, ওপরে পড়ে গেলো R2 তার স্কোয়ার, নিচে পড়ে হচ্ছে R1 তার
স্কোয়ার, ওপরে পড়েছে R2 তার স্কোয়ার, নিচে পড়েছে R1 তার স্কোয়ার। বোঝা গেছে? তো এটাই বেরিয়ে গেল, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। হয়ে গেছে, মানে L1 মানে অ্যাকচুয়ালি কী বেরোলো, অ্যাকচুয়ালি L1/L2 সমান এটা বেরোলো। বুঝে গেছে? যদি যদি অনুপাতে আকার লেখো তাহলে L1:L2 কী হয়ে যাবে, এইটা R2 স্কোয়ার R1 স্কোয়ার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাহলে স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো নেক্সট আমাদের একটা কোশ্চেন পড়ে আছে নিচে। দেখো, এটা তো হয়ে গেল L1 L2 হয়ে গেল। এবার হচ্ছে 6-26। এবার দেখো, এটা প্রথম কথা দেখো স্টার দেওয়াই নেই, এটা ইম্পর্টেন্ট নয় কোশ্চেন একবারই, ঠিক আছে? তুমি আমি বলেছি একটা ধাতব স্প্রিং, তার ধ্রুবক কে, ভালো করে দেখে নাও। বলছি ধাতব স্প্রিং, তার ধ্রুবক হচ্ছে কে, ধাতব স্প্রিংয়ের উপাদান ইয়ং গুণাঙ্ক ওয়াই, কে এবং ওয়ার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা। আমি কি বললাম, এই সম্পর্ক প্রতিষ্ঠা পরীক্ষা পড়বে না। দেখো, সেটা ইম্পর্টেন্ট, কোশ্চেন ব্যাংক ইম্পর্টেন্ট দেয়নি, আমি কেন করতে যাবো, ঠিক আছে? কেউ যদি করতে চাও সে নিজে করবে এটা, ঠিক আছে? তাহলে কী হলো, এখানে পর্যন্ত আমাদের রইলো। এরপর নেক্সট আমাদের আরও আছে। তো যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা বা এই ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের আর কী লাগলো, এবং অবশ্যই লাইক করে রাখবে, ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।